আজকে আপনাদের মাঝে একটি আজব প্রজাতির ধান নিয়ে কথা বলতে যাচ্ছি। এটি হচ্ছে সেন্টু পাইজাম ধান, যে ধানটির উদ্ভাবক আমাদের শেরপুরেই। এই ধানটি আমাদের শেরপুরেই সেন্টু হাজং নামে এক লোক আছে, উনি হাজং, উনি এই ধানটা উদ্ভাবন করেছেন। ওনার নাম অনুসারেই এই ধানটি উদ্ভাবন করা হয়েছে। সেন্টু পাইজামের 23টি জাত উদ্ভাবন করেছে, তোর মধ্যে 23টি জাতের ভিতরে সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে এই সেন্টু পাইজাম ধানটি। এটি ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়ে গেছে। আমি আশা করছি আগামী 2-4-5 বছরের ভিতরে এটি 80% জমিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা বাংলাদেশে চাষাবাদ করা শুরু করে দিবে। আজকে এই সেন্টু পাইজাম ধানের বেশ কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো। এটি হচ্ছে প্রতি 33 শতকে 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দেয়। ধানটি অত্যন্ত চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। এই সেন্টু পাইজাম ধানের বাজার মূল্য অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি বিক্রি করা যায়। আর এই সেন্টু পাইজাম ধানটি বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না, এবং ধানের শীষে কোনো প্রকার চিটে থাকে না। আমরা এই ধানের বীজ সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে, ভালো মানের বীজ সরবরাহ করে থাকি। এই সেন্টু পাইজাম ধানটা আপনারা চাষাবাদ করলে নিঃসন্দেহে আল্লাহর রহমতে লাভবান হতে পারবেন। প্রতি 33 শতকের বিঘাতে প্রায় 26 থেকে 28 মণ ফলন সম্ভব এই সেন্টু পাইজাম ধানের। আজকে আমরা আছি শেরপুর জেলা কামারেরচর গ্রামে আসমাল মণ্ডল ভাইয়ের ধানের জমিতে। তিনি কিন্তু বিভিন্ন প্রকারের উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল ধান চাষ করে, তার মধ্যে সেন্টু পাইজাম অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধানের জমিতে আছি, এটার চোখ ধাঁধানো ফলন। হাজি আসমাল মণ্ডল সাহেব বলেছেন যে তার এখানে যত প্রকারের ধান রয়েছে এ ধানের ফলন সবচেয়ে বেশি, বেশ চমৎকার, এবং কোনো প্রকার রোগে আক্রমণ করে না, পোকামাকড় তেমন আক্রমণ করে না, ব্লাস্টও ধরে না। তাই একজন কৃষক এই উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল সেন্টু পাইজাম ধান চাষ করতে পারে। আজকের এই পর্বে আমরা এই ধান নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আসমাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, একটি নতুন ধানের সন্ধান দিবেন, তার জন্য আমরা আজকে আছি আপনার সেই ধানের জমিতে। জি আচ্ছা, প্রথমত জানি এই ধানের কি নাম রয়েছে? এই ধানটার নাম হচ্ছে সেন্টু পাইজাম ধান। সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম। আচ্ছা, এই ধানটি আপনার আমন মৌসুমের যত প্রকার ধান আছে, আপনি হাইব্রিড বলেন, ইনব্রিড বলেন, দেশীয় ধান বলেন, বিদেশীয় ধান বলেন, যত প্রকার ধান আছে সবচাইতে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই সেন্টু পাইজাম ধান। এত ফলন হয়? এত ফলন এই ধানটি প্রতি 33 শতকে বিঘায় আপনি সঠিকভাবে ফলন ফলাইতে পারলে 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম আমন মৌসুমে। এই ধানটি আমন মৌসুমের একটা উচ্চ ফলনশীল জাত, এবং শুধু উচ্চ ফলনশীল জাতই নয়, এই সেন্টু পাইজাম ধানটা আমন মৌসুমের একটি সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত, এবং এর দামও ভালো। আপনার অন্যান্য সাদা যে ধানগুলো আছে ওইগুলো আছে মন প্রতি 2 থেকে 300 টাকা, এই ধানটার বাজার অল টাইম বেশি থাকে। আচ্ছা, ধানটা কিন্তু দেখতে অনেক ছোট। হ্যাঁ, ধানটা অত্যন্ত চিকন ছোট। আগে যে আমাদের দেশীয় পাইজাম ছিল ওই রকমই, তবে দেশীয় পাইজামের ফলনটা কম ছিল, কিন্তু এই ধানটার ফলনটা দেশীয় পাইজামের দ্বিগুণ, মানে প্রায় 3 গুণ। আচ্ছা, দেশীয় পাইজামটা কি পরিমাণ ফলন হতো প্রতি বিঘাতে? দেশীয় পাইজামটা যেটা প্রতি 33 শতকে বিঘায় আপনার 10 থেকে 12 মণ পর্যন্ত ফলন হতো, কিন্তু এই ধানটা 33 শতকে বিঘায় আপনার 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন। 26 থেকে 28 মণ? 26 থেকে 28 মণ, এবং দামও পাচ্ছেন বেশি। অবাক করা ফলন। অবাক করা ফলন। এবং এই ধানের ভাত আপনি সকালে রান্না করে রাইতেও খাইতে পারবেন, ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। গরমের সময়ও কি সম্ভব এটা? হ্যাঁ, গরমের সময় সম্ভব, কারণ গরমকালে ভাত রান্না করার কিছুক্ষণ পরেই কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। না, এটা নষ্ট হবে না। এটা আপনি সকালে রান্না করে একদম রাত পর্যন্ত খেতে পারবেন, এবং ভাতটা খেতেও খুব সুস্বাদু। আচ্ছা, আর শুধু এই জিনিসটা না, আপনার এই সেন্টু পাইজাম ধানটার কিন্তু আপনার আমন অন্যান্য ধানের গোড়ার দিকে চিটা থাকে, কিন্তু এই ধানে কোনো প্রকার চিটা নাই। একদম ধানের গোড়া থেকে, শীষের যে গোড়া আছে এই গোড়া থেকে আগা অবধি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা। এই ধানে কোনো প্রকার চিটা নাই, একদম চিটাবিহীন ধান। এবং এই ধানটা আপনার অনেক পাশ কাটিয়ে আসে, 1-2টা করে চারাতে রোপণ করলেও আপনার 30 থেকে 35টা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যায়। আচ্ছা, যার কারণে, আর এই সবচেয়ে বড় কথা হলো এই ধানটা আপনার বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না, এবং এই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এর ভিতরে পোকামাকড় আক্রমণও কম। ব্লাস্ট ধরে কিনা? না, এই ধানে কোনো প্রকার ব্লাস্ট নাই, কোনো বিএলবি নাই, পোকামাকড় আক্রমণ কম, চিটা নাই, চিটাবিহীন ধান। অর্থাৎ একটা ধান ভালো ফলন ফলানোর জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই সেন্টু পাইজাম ধানের ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। আচ্ছা,
সেন্টু পাইজাম যে ধান আপনি চাষ করছেন, এটা বাণিজ্যিকভাবে তাহলে তো করলে লাভবান হওয়া সম্ভব। অবশ্যই এটা বাণিজ্যিকভাবে করলে লাভবান হবে, বাণিজ্যিকভাবে করলে তো লাভবান হবেই, স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে এটা ফলন পাচ্ছে বেশি, রোগবালাই কম, সেই ক্ষেত্রে স্প্রে করতে হবে কম। যেহেতু স্প্রে কম করতে হবে তাহলে খরচ কম যাবে, খরচও যাচ্ছে কম, তুলনামূলকভাবে অন্য ধানের চেয়ে ফলনও পাচ্ছে বেশি এবং দামও পাচ্ছে বেশি। তাতে আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে এই অন্য যে সাদা ধানগুলো আছে এইগুলো চেয়ে 33 শতকে বিঘায় আপনার 8 থেকে 10,000 টাকা এক্সট্রা, মানে ওইগুলোর ভিতরে যে লাভটা হতো এটাতে তো ওই লাভটা হবেই, আর অতিরিক্ত 8 থেকে 10,000 টাকা বেশি লাভবান হওয়া যাবে। আচ্ছা, খেতেও বেশ সুস্বাদু। খেতেও বেশ সুস্বাদু। কতটুকু জায়গার উপর আপনার আছে এই ধান আমার চাষ? এই সেন্টু পাইজাম ধান আছে 5 একর জায়গা। 5 একর। জি। রোপণের কতদিন পরে হারভেস্ট করা যায়? সেন্টু পাইজাম যে ধানের জীবনকাল হচ্ছে 130 থেকে 35 দিন, যেটা মধ্যমায়ম। 130 থেকে 35 দিনের মধ্যে 35 দিন চারা সহ। চারা সহ। জি। আচ্ছা। আর এই ধানের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য ভালো দিক রয়েছে। এইটা অন্যান্য ধানে যেমন আমন সিজনের সময় চারা বয়স বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ধানটা রোপণ করলে ফলন বেশি ভালো হয় না। কিন্তু এই ধানটা এই সেন্টু পাইজাম ধানে যদি চারার বয়স বেশিও হয়ে যায় তারপরেও ফলনে কোনো সমস্যা হয় না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই ধানটা অনেক এলাকায় দুগুছি বলে, অনেক এলাকায় বলন বলে। এটা দুগুছি বা বলনও করা যাবে। বলন করে মানে এক ক্ষেতে রোপণ করে ওইখান থেকে উঠে আবার মূল ক্ষেতে রোপণ করা যাবে এটা। আচ্ছা, আমাদের গ্রামে কিন্তু এভাবেই ধান রোপণ করে। জি জি। একটা জমিতে প্রথম বীজগুলো রোপণ করে সেখান থেকে তুলে নিয়ে জমিতে আবার রোপণ করা হয়। হ্যাঁ, এটা ওইভাবেও করতে পারবে এবং সরাসরি জমিতে রোপণ করতে পারবে, দুইভাবে করা যাবে। হ্যাঁ, সরাসরি করতে পারবে। সেক্ষেত্রে ফলনের কোনো সমস্যা হবে না, না? ফলনে কোনো সমস্যা হবে না, ফলন বরঞ্চ সমানই হবে দুটোটাই। আমাদের গ্রামের বাসায় এটাকে জ্বালা বলা হয়। জি জি জি, আমাদের এদিকে জ্বালাই বলে, অনেক এলাকায় পাতো বলে। আচ্ছা, মানে মূল পাত্রটা উঠায় মূল জমিতে রোপণ করতে পারবে অথবা ওটাকে দুগুছি বা বলনও করতে পারবে। ঠিক আছে। বীজ তো বিক্রি হচ্ছে আপনার এখান থেকে? জি। এটা আরও একটা বৈশিষ্ট্য হলো আপনার ধানটা কিন্তু উঁচু কিন্তু মাঝারি, যার কারণে বাতাসে শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম, নাই বললেই চলে। ধানটা যেহেতু বাতাসে শুয়ে পড়ে না, ধানের চিটে হয় না এবং রোগ প্রতিরোধ খুবই ভালো, পাশ কাটি অনেক আসে, যার কারণে এই ধানটা ফলন বেশি আসে। আচ্ছা, কৃষকরা যদি এমন ধান চাষ করতে পারে তাহলে কিন্তু তারা লাভবান হবে। পাশাপাশি আমাদের দেশে চালের দামটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল, সেটাও কিন্তু কমতে শুরু করবে। জি জি, অবশ্যই। ধানের উৎপাদন যখন বেড়ে যাবে তখন তো চাউলের দাম কমবে স্বাভাবিক এটা। আর প্রাকৃতিক যে চিকন ধানগুলা, এগুলো কিন্তু আমরা খেতেই পারি না, কারণ আমরা যে চিকন ধানগুলা মিনিকেট বা বিভিন্ন ধরনের ধান খাই, চাল খাই, সেটা কিন্তু মডিফাই করা। জি জি, কিন্তু এই ধানটা এই কোনো প্রকার মডিফাই করতে হবে না, এটা সরাসরি একদম আপনার এই মিলে ভাঙ্গায়া খাইতে পারবে। সেই ক্ষেত্রে যেহেতু ধানই চিকনের, চাউল তো চিকন হয়, এটা স্বাভাবিক। আসমাল ভাই, আপনি কত প্রকারের ধান চাষ করেন? আমার কাছে মোটামুটি উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সবগুলাই আমার কাছে আছে, উচ্চ ফলনশীল যত জাত আছে। তার মধ্যে সেন্টু পাইজাম যদি হিসাব করি তাহলে এটার কেমন রেট আছে আপনার এখানে? আমন মৌসুমে সেন্টু পাইজামটা এটা আমি নাম্বার 1-এ রাখছি। নাম্বার 1? জি। এই সেন্টু পাইজামের সমান আর কোনো ধানই ফলন আসে না। আচ্ছা, এই ধানটা হচ্ছে নাম্বার 1-এ। শুধু তাই না, আমি সারা বাংলাদেশে অনেক জায়গায় বীজ দিয়েছি, এখন পর্যন্ত একটা ফিডব্যাকও আসে নাই সেন্টু পাইজামের যে আমার ধানে ফলন কম হয়েছে। সব জায়গায় কি ফলন? সব জায়গায় ভালো ফলন হয়েছে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলেই খুশি, আর তারা খুশি মানে আমিও খুশি। আচ্ছা, বীজ নেওয়ার উপায় কি? এটা বীজ নিতে চাইলে আপনাদের তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করবে। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের ঠিকানা দেওয়া থাকবে, আপনার এখানে ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবে। আচ্ছা, প্রতি বিঘা জমিতে কত কেজি বীজ লাগে? প্রতি বিঘাতে 3 কেজি বীজ হলেই হয়ে যাবে। 3 কেজি? 3 কেজি। আচ্ছা, আর এই ধানটা কিন্তু রোপণ করতে হবে আপনার একটা করে চারা দিয়ে রোপণ করবে। সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে একটা করে চারা দিয়ে রোপণ করলে যথেষ্ট। একটা করে চারা? একটা করে চারা। কি বলেন, হেলে যাবে না তো আবার? না না, ব্যাপক পাশ কাটি আসে এটা, অনেক সোপাই। কারণ আমরা সাধারণ যে ধানগুলো দেখি একসাথে 5টা বা 8টা এরকম দেওয়া হয়। না, এটাও ওইরকম দিতে পারে না, এটা একটা সর্বোচ্চ দুইটার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর দূরত্বটা কতটুকু থাকবে? দূরত্ব আপনার সারি থেকে 8.5 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তারা তো রোপণ পদ্ধতি জানতে পারবে? অবশ্যই জানতে পারবে, আমাদের তো কাজই হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এইগুলা। আচ্ছা, যদি কেউ বীজ নেয় অবশ্যই ভালো মানের বীজ দেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ভালো মানে বীজ সরবরাহ করে থাকি, ভালো মানে বীজ সরবরাহ করে থাকি বিধায় আমার ব্যবসা হচ্ছে আপনার আজকে 7 বছর যাবত রানিং অনলাইনে। আমি যদি ভালো মানে বীজ সরবরাহ না করতাম তো অনলাইনে 7 বছর ব্যবসা করতে পারতাম না। আচ্ছা, আসমাল ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।